এই যে এই জবাটা, গোবিন্দ জবাটা সবে ফুটতে শুরু করেছে, এখনো পুরোপুরি ফোটেনি। আর এই দেখো এই ফুলগুলো, এই ফুলগুলো এই 3টে ফুটেছে, আর এগুলো ফুটেই শুকিয়ে গেছে, তোলা হয়নি সঙ্গে সঙ্গে। এগুলো এখনই তুলে নেব। আর এখানে একটা ফুল ফুটেছে, এই দেখো, মানে ফুটছেই না, এরকম হয়ে যাচ্ছে, একটুখানি ফুটে বন্ধ হয়ে যাচ্ছে, ফুটছে না ভালো মতো। আর তোমাদের কালকে যেটা বললাম না, যে বালিশের ইয়েটা, এই দেখো বালিশের ওয়ারটা, এই দেখো তারের সঙ্গে কীভাবে ঝুলে আছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি, এই কিচেন থেকে শুরু করছি। বাইরের পরিস্থিতি খুব খারাপ, সেই জন্য বাইরে আর গিয়ে সেভাবে ভিডিও করলাম না, এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে খুব ভীষণ ভালো এই গরমে বলা সম্ভব না, যতটুকু ভালো থাকা যায় আর কি। আর আজকে তো টগরি আসলো না বলতে সকালেই ফোন করলো, ওর শরীরটা খুবই খারাপ করছে, সেই কারণে আসতে পারলো না। অনেক সকালেই ফোন করেছে। আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে রান্নাটা আমি করব পুরো রান্নাটা। সবজি টবজি কিছুই কাটা নাই, ও এমনিতে সবজি কেটে রেখে যায়, কিন্তু হঠাৎ করে মানে এরকম হলে পরে তখন কাটা থাকে না। আমি এখন সবজি কেটে তারপর সমস্ত রান্না করবো। আর আজকে অসুবিধে নেই, আজকে মে ডে, সব ছুটি আছে সবার, ওদেরও ছুটি দেওয়ার দরকার। সেই কারণে আমি মানে সেভাবে আর কিছু ওকে বলিও নি যে না ঠিক আছে অসুবিধার কিছু নেই, রেস্ট নাও, আবার কালকে আসলেই হবে। আর যে অবস্থা পড়ছে প্রতিদিন এইভাবে আসা যাওয়া, ওদেরও তো শরীর, তো চলছে, এইভাবে চলুক। আর আমি এখন থেকেই শুরু করলাম, একদম সকাল থেকেই শুরু করে দিলাম। এখন মানে অনেকটাই সকাল, 7:30 বাজলো, 7:30 থেকে রান্নাটা শুরু করলাম। আরো আগে শুরু করতে পারলে আরো ভালো হতো, কারণ রোদের তাপটা অনেকটা কম হতো। তো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, শুরু করে দিই কাজ। শুরু করে দিলাম আলু কাটা দিয়ে। আমার প্রতিদিনের যেটা কাজ আর কি, সেটা এগুলো নয়, তাও আজকে এটাই আমার কাজ। তা প্রতিদিন আমাদের হয় আলু ভাজা আর মুসুরির ডাল, এটা আমাদের প্রতিদিনকার মানে হবেই আর কি। তা সেই কারণে আলু ভাজাটা কাটতে শুরু করলাম। আর মুসুরির ডাল, টক ডাল হয়েছে আজকে, টমেটো দিয়ে হয়নি, আজকে আম দিয়ে হয়েছে। তা ভয়েসটা আমি অনেক পরে দিয়েছি, খাওয়ার পরে, সেই জন্য বলতে পারছি যে টক ডালটা ভীষণ সুন্দর হয়েছিল, পটল পোস্তটাও খুব সুন্দর হয়েছিল। শুধু আমি বলছি বলে না, ওরাও খেয়ে বললো খুব ভালো হয়েছে। সেই জন্য আমি আজকে অল্প একটু ভাতও খেয়েছি পটল পোস্ত আর টক ডাল দিয়ে। আর একটু ডিম ভাজা খেয়েছিলাম, ডিম ভাজলাম অতটা, কিন্তু আমি সামান্য একটু ডিম ভাজা খেয়েছিলাম, মানে খাইনি, খেয়ে সহ্য করতে পারবো না বলেই আমি খাইনি। এইভাবে চলছে গরমটা, যখন পুরো গরমটা আমার এইভাবেই চলবে। আর এখন সবজি সেদ্ধ খেতেও ইচ্ছে করছে না, মানে কোনো কিছু ওই ধরনের জিনিস খেতে ইচ্ছে করছে না। শুধু বললাম তো টক দই বা ছাতুর শরবত, এই টাইপের জিনিসগুলো খেতে ইচ্ছে করছে। তা ওইগুলোই আমি বেশি করে খাচ্ছি, আর বেশিরভাগ ওইটা খেয়েই দিন কাটাচ্ছি। তা তরমুজ এনে রাখা আছে, আমি ভাবছিলাম যে তরমুজের শরবত করব, কিন্তু আজকে আর সেটা করা হলো না। দেখা যাক আবার কবে করা হয়। তরমুজটা ফ্রিজেই রাখা আছে, জানি না নষ্ট হয়ে যাবে কি না, বুঝতে পারছি না। তা এইভাবেই চলছে। আজকে সকালে গোপালকে তুললাম, বা মানে রাত্রে শুয়েছি, সেটা দেখে গোপালকে তোলাটা তোমাদের দেখাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে রোজই প্রতিদিনই যদি শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে কি না, সেই কারণে ওটা আর শেয়ার করিনি। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে গাছের ফুলগুলো একটু দেখলাম, কিন্তু ফুলগুলো এমনই ফুটছে, ফোটার সঙ্গে সঙ্গে মিইয়ে যাচ্ছে। আর গোবিন্দ জবাটা পুরোটা ফোটেনি, তবু আমি আজকে তুলে নেব বেলি ফুলগুলো, আর সাদা ফুলটা আজকে তুলে আমি দিয়ে দেব। আর কী বলে, গোবিন্দ জবা যে ফুলটা, সে ফুলটা পুরোটা না ফুটলে তো তোলা যায় না, সেজন্য পুরোটা ফুটুক তারপরে তুলব। তা সেই জন্যে তোলা হয়নি, ওটা আজকে আর দিইনি, পরের দিন দেব। আর স্নান করে ঠাকুরের ইয়েতে পুজো দিয়ে দিয়েছি একটা করে ফুল দিয়ে, তাও ভালো লাগলো, মানে গাছ থেকে তুলে নিয়ে গিয়ে বেশ সুন্দর লাগছিল দিতে, পুজোটা দিতে। তো তারপরে দেখো শুরু করে দিয়েছি।
আর এই এত গরমে কাজ করা মানে এটা সবার পক্ষেই কষ্ট হচ্ছে বটে, কিন্তু প্রত্যেকে এই একই কথা বলছে যে গরম গরম গরম। আবার সেই সবাই নিত্য নৈমিত্তিক কাজগুলো করছেও। আমরা তো ঘরে কাজ করছি, যারা বাইরে কাজ করছে তাদেরও কি কষ্ট বলো। হ্যাঁ, তবুও কি বলো তো, ঘরে মানে বাইরে যে গরমটা, তার থেকে রান্নাঘরে কিন্তু গরম অনেকটা বেশি। আমার মনে হচ্ছে মানে প্রচুর বেশি। প্রতিদিন তো এতক্ষণ থাকি না, হয়তো একটা কিছু রান্না করে চলে যায় বাইরে, আর আজকে পুরোটাই করেছি। যত দিন যাচ্ছে ততই গরমটা বাড়ছে, আর পুরোটাই রান্না করেছি, সেজন্য অনেকটা কাহিল হয়ে গিয়েছিলাম শেষের দিকে গিয়ে। প্রচুর পরিমাণ জল খেলাম, শরবত খেলাম, কিন্তু শরবতে সেই ইয়েটা হয় না, তবে ওআরএসের জল খেলেও হয়। তাও খেলাম প্রচুর পরিমাণ জল, শরবত এগুলো খেলাম, খেয়েই চলছে। ছোটোবেলায় তো মা করে দিত সব কিছুই বুঝতাম না, সেই কারণে। আর টক দইটা খুব বেশি পরিমাণ খাচ্ছি, টক দই শরবতটাও খাচ্ছি। এগুলো খেয়েই আর কি দিনগুলো সবারই কাটছে। এই ধরো ইউটিউব করছি ঠিকই, কিন্তু মানে ইউটিউব করার জন্য আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে সাজাতে হচ্ছে, এটাও ঠিক কথা। কিন্তু কি বলতো, এই যে অনেকটা টাইম চলে যায় এই ইউটিউব করে মানে মানে কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। সেই কারণে রান্নাঘরে আরও বেশি সময় থাকতে হয়, একবার করে ভিডিওটা অন করতে হয়, আবার অফ করতে হয়, মানে বিভিন্ন জায়গায় সেট করতে হয়। কি কি রান্না হলো বা হচ্ছে আর কি, সব কিছু দিয়ে একটা সবজি, সেটা দেখতে পেলে। আর হবে যে পটল পোস্ত, পটলগুলো কাটা হয়ে গেছে পটল পোস্ত। আর আম ডাল হবে, এখানে ডাল সেদ্ধ করে রাখা আছে, এ দেখো, এই যে দেখা যাচ্ছে না, এই যে আম দিয়ে ডাল সেদ্ধ করে রাখা আছে। আর পটল পোস্তটা বাটাও হয়ে গেছে। এখন আলু ভাজা হলো, সেটা দেখতেই পেলে। এই যে এখানে আলু ভাজা হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। এইগুলো মোটামুটি হয়ে গেছে। এখন যেটা হবে, শুধু ডালটা সম্বাদ দেবো আর পটলটা পোস্ত করবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পটলের সব রেডি করা হয়ে গেছে, শুধু তেলে দিয়ে ভেজে ওটাকে পোস্ত দিয়ে করবো। তা দেখতে থাকো। এই গরমে এর বেশি আর কিছু রান্না করা হলো না, ভালো আর একটু কিছু যদি করা যায়। আজকে ছুটি আছে, কিন্তু তাহলেও কেউ খাবে না, সেই কারণে আর সেটা করা হলো না। তো শুনতে মনে হচ্ছে একটা তরকারি, কিন্তু ওই একটা করতেই মানে কঠিন অবস্থা হয়ে গিয়েছিল। একটা বলতেও ধরো দুখানা ডাল হলো, ভাত, এগুলো তো সব যতক্ষণই করা হয়েছে ততক্ষণ তো রান্নাঘরে থাকতেই হয়েছে। সেই কারণে মানে খুব কাহিল হয়ে গিয়েছিলাম। আর রোজ একই জিনিস খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। যেমন এই মিষ্টি কুমড়ো আলু পটলের যে সবজিটা, এটা প্রায় মানে আমাদের প্রতিদিনই প্রায় হয় মিষ্টি কুমড়ো আলুর সবজি, না হলে আলু পটল, না হলে এই লাউ চাল কুমড়ো, এছাড়া আর কিছুই নাই। আর কি খাবো? তা আছে অনেক কিছুই খাওয়ার, কিন্তু কিছুই ঠিকঠাক রান্না করে গরমে খেতে পারছি না। এই যে পোস্তটা যে বাটলাম, আমি ভাবলাম যে চিংড়ি মাছ নিয়ে আসবে, তাহলে পটল পোস্তটা করা যাবে, এই চিংড়ি পোস্তটা করব। তা চিংড়ি মাছ নিয়ে আসলো, কিন্তু আমার আর চিংড়ি পোস্ত করার ধৈর্য হলো না। তবে একদিকে করিনি, ভালো হয়েছে, কারণ ওটা করলে পরে আবার একটা তরকারি বাড়তি থেকে যেত, মানে ফুরাতো না। ওটা করা হয়নি বলে আজকে সব কিছু আমাদের ফুরিয়ে গেছে। কিন্তু ওই যে মিক্সড সবজি যেটা করেছিলাম মিষ্টি কুমড়ো আলু আর পটল দিয়ে, ওটাই ফোরায়নি। তাছাড়া সব কিছুই ফুরিয়ে গেছে, ডাল ভাজা মানে সমস্ত কিছুই ফুরিয়ে গেছে, কিছুই আজকে ছিল না। মানে আজকেই প্রথম যে আমাদের সব কিছু ফুরালো, ডাল ভাত সব ফুরিয়ে গেল। এটা আমার মানে খুব ভালো লাগছে যে আজকেই প্রথম দিন যেদিন রাত্রে সমস্ত কিছু ফুরিয়ে গেল, বাসন সব নামিয়ে দিলাম, শুধু একটা সবজি ছাড়া। তা এটা ভালো লাগছে খুব। প্রতিদিন ফুরিয়ে যায় না, সেই জন্য আমি ফুরায় না বলে এগুলো ফ্রিজে রেখে দিতে হয়, আবার পরের দিন ওটাই খেতে হয়, মানে এটা খুব সমস্যা। তা আজকে ফুরিয়েছে, এটা আমার খুব আনন্দ হচ্ছে যে না, সবজিটা ফুরালো বা ভাত তরকারি সব ফুরিয়ে গেল, এটা ভালো লাগলো। আর পটল পোস্তটা দেখছো কিভাবে আমি রান্না করি, তুমি দেখে নাও। সবাই পটল পোস্ত রান্না করো, আমি জানি সবাই রান্না করতে জানো,
কিন্তু আমি যেভাবে করলাম আমি সেটাই দেখালাম, আর এভাবে মার কাছ থেকে এভাবেই শিখেছিলাম। কিন্তু হ্যাঁ, মা এতটা তেল দিত না পটল ভাজার সময়, পরে হয়তো লাগলে দিত, কিন্তু আমি ভাজার সময়তে একটু বেশি করে তেল দিয়ে দিই, আর ওই ভাজার তেলটা পরে তুলে মানে পোস্তর মধ্যে দিলে পরে, কারণ আমাদের কাঁচা তেলটা খেতে চায় না, তবুও পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলেই বেশি টেস্ট হয়। কিন্তু একদিন এইভাবে দেখো যে ভাজা তেলটা পরে একটু ছড়িয়ে দিলে সেটাও ভীষণ ভালো লাগে, এই পটল পোস্ততে সেটাও ভীষণই ভালো লাগে। সেটাই সেই কারণে ওইভাবে মানে এটা আমি রান্না করতে করতেই দেখেছি আর কি, দিয়ে দেখেছিলাম যে দেখি তো এটা দিয়ে কি হয়, এতটা তেল রেখে দিয়েছি, একটু পোস্তর মধ্যে দিয়ে দেখি তো কেমন লাগে, এরকমভাবে দেখি তো করে দিতে গিয়ে তো সে জিনিসটা হয়েছে। তেলটা তুলে রেখে পটলগুলো ওইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে আমি পটল পোস্ত করি, খেতে বেশ ভালোই হয়, অনেক দিন থেকে এভাবে করি। তবে আমার শ্বশুরবাড়িতে এই পোস্ত ব্যাপারটা ছিল না, পটল পোস্ত বা আলু পটলের তরকারি এই ব্যাপারটাই ছিল না। পটল হলেই ওই মানে আলাদাভাবে যে রান্না করা তা না, পটলটা ভাজা হতো বা পটল পোড়া হতো, বা পটল সব কিছুর মধ্যে ওই ডাঁটার তরকারি বা এই সমস্ত সবজির মধ্যে পটল দেওয়া হতো। আলাদাভাবে যে আলু পটলের ডালনা এই জিনিসটা কোনো দিনই হতো না। এই যে পটল পোস্ত আমি এইভাবেই করি, প্রথমে ভেজে নিই, তারপরে এরকমভাবে তেলটা তুলে রাখি, যতটা তেল থাকে, বেশি তেল, এই দেখো হয়তো ভাববে যে অনেকটা তেল, এই দেখো না, সব তেল তুলে রেখেছি। এই ভাজা তেল একটু পরে দেব, আর দিয়ে তারপরে এখানে জলে পটলটাকে সেদ্ধ করে নিই, তারপরে জল দিয়ে, ভাজাতেই সেদ্ধ হয়ে যায় তবুও জল দিয়ে একটু করে নিই। তারপরে এই অল্প অল্প জল থাকতে এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেব, একটু সামান্য পোস্ত রেখে দেব, এটা আর একটা কিছু হবে তার জন্যে। এই এখানে 1 প্যাকেট পোস্ত বাটা আছে, 50 না 100 কি জানি বলতে পারবো না। এবার দিয়ে দিলাম পোস্তটা। এবার পোস্তটা দেওয়ার পর একটু ফুটে উঠলে তখন এটা একটু ফুটে উঠবে, তখন অল্প অল্প করে এই তেলটা, এই যে তেল এতটা দেবো না, অল্প করে এই তেল একটু দিয়ে দেবো, এই ভাজা তেলটাই দিয়ে দেবো একটু ভালো সেন্ট হওয়ার জন্য। সবটা দেবো না, কারণ অনেকটা তেল আছে তো, অতটা তেল দেবো না। ভাজা তেলটা দিলাম বলে আর কাঁচা সর্ষের তেলটা দিলাম না, মানে দুটোতে দুরকম সেন্ট হবে, সেজন্য ভাজা তেলটা দিলাম বলে কাঁচা তেলটা দিলাম না, না দিয়ে এবার এটা নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, দেখো বেশিক্ষণ ফুটাবো না, কারণ বেশিক্ষণ মানে ফুটালে কাঁচা পোস্তর যে সেন্টটা সেটা চলে যাবে, আবার একদম একটু না ফুটালে কাঁচা কাঁচা একটু গন্ধ লাগবে, সেই জন্য মোটামুটি একটু ফুটিয়ে যে তেলটা দিয়ে ভেজে তুলে রেখেছিলাম, পটলটা ভাজার পরে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই একটু দিয়ে ব্যাস এবার নামিয়ে ফেলবো। একবার ছোটবেলার কথাটা বারবার মনে পড়ে, হঠাৎ করে মানে রান্না সবে মা আঁচ দিয়ে মানে আমরা তখন রান্না করতেও জানি না, কিচ্ছু করতে জানি না, তা মাকে শুধু রান্না করতে দেখেছি। তা আঁচ দেওয়ার পর ভাতটা মনে হয়েছে বা কিছু এরকম একটা কিছু হবে, কি ভাত হয়নি এরকম একটা কিছু হবে, আঁচ দিয়েছে, হঠাৎ করে একটা খবর আসলো, খারাপ খবর, মানে কেউ মারা গেছে, মার মামি বা এরকম কেউ মারা গেছে, মাকে চলে যেতে হবে। তখন মা বলল যে এই আলু পোস্ত আর ভাত হবে, আর কিছু করতে হবে না, আর একটু ডাল করে রেখে দিস। তা আমরা তো দুজনের কেউই রান্না করতে জানি না। এবার আলু পোস্ত মা যে করতো, পোস্ত বেটে আলুটা ইয়ে করে করতো, আমরা সেই রান্না করতে গিয়ে মানে ভাত তো নামাতে পারি না, ভাত তো বসায়নি, বললো আমি চলে আসব, বেশি দেরি করব না। এবার আমরা আলু পোস্ত করেছি, আলু পোস্ত করতে গিয়ে যে পোস্ত বাটা, এখনকার মতো মিক্সি ছিল না, তখন শিলে বাটা ছিল, সেই শিলে পোস্ত বাটতে গিয়ে সারা ঘর ছড়িয়েছিলাম, যে পোস্তটা যে মানে ভালো করে বাটবো, মানে শিল থেকে ইয়ে করে নেবো বা কিছু, সেই বাটতে গিয়ে সারা ঘর পোস্ত ছিটিয়ে রেখে দিয়েছিলাম, আর মানে সারা শিল সারা ঘর এরকম করে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মা চলে আসলো, মা এসেই সবটা করলো। তা এইরকম ব্যাপার আর কি, সবসময় মানে যে কোনো ঘটনাতেই ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে যায়, মানে যত বড় হচ্ছি তত ছোটোবেলাটাকে মিস করছি। এটাই হয়, মানুষ যত বয়স হয়ে যায় তত সেই আগের দিনগুলোকেই খুঁজে পাওয়ার চেষ্টা করে, আমরাও ঠিক তাই, আমরা কি তার ব্যতিক্রম?
তো সেই রকম আমরাও খুঁজে পাওয়ার চেষ্টা করছি সেই ছোটোবেলাটা, কারণ ওটা তো আর ফিরে পাবো না, এটাই তো ঘটনা না, ওটা আর ফিরে পাবো না। আবার দেখো জন্ম মৃত্যু সবই তো মানে আমাদের হাতে কিছুই নেই। আজকে যদি ঘুম ভাঙে, রাত্রে ঘুমিয়ে যদি সকালে ঘুম ভাঙে তাহলে হল সকাল, আর যদি না ভাঙে তাহলেই পরকাল, এরকম ভাঙলে ভালো, না ভাঙলেই গেল, এরকম ব্যাপারটা এইভাবেই মানে। কিন্তু মানুষ এই সমস্ত ভাবে না, এত হিংসা, এত রাগ, এত ঝাল, প্রত্যেকের প্রতি প্রত্যেকের হিংসা। বিশেষ করে দেখবে কাছের যারা মানুষ হয়, মানে খুব কাছে তোমাকে দিন মানে প্রথম থেকে দেখে যে তুমি খুব খারাপ অবস্থায় আছো, সেই সব মানুষগুলো তারপর যখন দেখবে তুমি একটু ভালো অবস্থায় চলে গেছো, সেই সব মানুষগুলো তোমাকে খুব হিংসা করবে। এটা নিয়ম, তোমাকে ওপরে ওপরে দেখাবে যে খুব ভালোবাসে তোমাকে, কিন্তু আসলে সে ভালোবাসে না, আসলে সে ভেতরে ভেতরে তোমাকে হিংসা করে। কিন্তু কিছু করার নাই, সে হিংসা করলে, যত হিংসা করবে ততই জানবে তোমার ভালো হবে, তোমার প্রতি যে অন্যে যে যত হিংসা করবে ততই তোমার ভালো হবে। তা আমি প্রথম এরকম কেউ হিংসা করলে বুঝতে যখন পারতাম তখন খুব খারাপ লাগতো, তখন খুব কষ্ট হতো, কিন্তু আস্তে 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 নিজেকে সামলে নিতাম যে না, হিংসা করে বা রাগ করে বা ঝামেলা করে কোনো লাভ নেই। আর সেই মুহূর্তে যদি কোনো কথা বলতে যাই তাহলে তাদের সঙ্গে অশান্তি ছাড়া অন্য কিছু হবে না। সেই কারণে আমি আস্তে আস্তে নিজেকে সামলে নিতাম। এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো মানে মুখে বললেই চরম অশান্তি হয়ে যেত, চরম কিছু হয়ে যাবে, আর মুখে যদি না বলা যায় তাহলেই খুব ভালো। যে উত্তর দেবে সেই খারাপ, যে উত্তর না দেবে সেই ভালো। তাই এইভাবে আগের দিনগুলো কেটেছে। যে কোনো মানে বন্ধুবান্ধবও তাই, দেখবে খুব কাছের বন্ধু যারা হয়, মানে ভালো বন্ধু তো আলাদা, আমার যে বান্ধবীগুলো আছে সে বান্ধবীগুলোর কথা তো খুবই আলাদা, তারা পুরো অন্যরকম। কিন্তু দেখবে এমন এমন মানে বন্ধু থাকে, তারা মানে সংসার ভেঙেও দিতে পারে, আবার চাইলে তারা সংসার জোড়াও লাগিয়ে দিতে পারে, এরকমও হয়। আমাদের যে 3টে বান্ধবী আমরা ছিলাম, তা আমরা এই বান্ধবীগুলো একে অন্যের প্রতি খুব মানে ভালোবাসা ছিল সবার প্রতি, সবার, আর নিঃস্বার্থ ভালোবাসা ছিল। যখন আমার কোনো অসুবিধে হতো, আমার শ্বশুরবাড়িতে হয়তো অসুবিধে হতো বা কিছু হতো, ওদের সঙ্গে যখন আলোচনা করতাম, বলে যে ভেতরের কথা বললে পরে সেটা খারাপ হয়, বা পরে তারা সেই সময়ও তারা মজা নেয় আর পরে ইয়ে করে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে ঘটে না। আমার ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই ঘটেনি। আমার যে বান্ধবীগুলো ছিল তারা সত্যি আমার পাশে খুব দাঁড়িয়েছে। যখন আমি শ্বশুরবাড়ি থেকে ভাড়া বাড়িতে চলে এসেছিলাম, তখন যখন আমার সঙ্গে শ্বশুরবাড়ির প্রায় 4 বছর কোনো যোগাযোগ ছিল না, 4টে বছর কোনো যোগাযোগ ছিল না, তখন আমি প্রায় মরার মতো হয়ে গিয়েছিলাম প্রথম দিকে ছেড়ে চলে আসার পর। তখন আমার এই বান্ধবীগুলোই আমাকে খাড়া করে দাঁড় করিয়েছে। হ্যাঁ, মা বোন তো আছেই বা নিজের লোক, এরা তো পরের কথা, আমি এদের কথা বলবো না, কারণ এরা তো করবেই, কাজে এদের কথা আমি বলবো না। কিন্তু বান্ধবীরা যারা মানে বান্ধবী, তারা তো অনেকটাই দূর হওয়া উচিত, কিন্তু তা নয়, তারা আমার পাশে এমনভাবে এসে সেই সময় দাঁড়িয়েছিল, সেই সময় এমনভাবে আমাকে সাপোর্ট করেছে যে ওরা ছিল বলে আজকে আমি এখনও তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। ওরা যদি না থাকতো তাহলে মানে এই জায়গাটাই আমার আসতো না। আজকে আমি ইউটিউব করছি, ওদেরকে ওরা দেখছে, দেখে দেখে আমাকে বলে, হয়তো এমনি কমেন্ট করে না, কিন্তু আমাকে ফোন করে করে বলে এটা ভাল লাগলো তোর, ওটা ভাল লাগলো, এটা করছিস, ওটা করছিস, কি করছিস। আমি বলি যে দেখ সাবস্ক্রাইবার বাড়ছে না, এ হচ্ছে না, ও হচ্ছে না। বলছে হবে হবে, ধৈর্য ধরে থাক, ঠিক হবে একদিন, এরকম বলে। আবার ইয়ার্কিও মারে, অনেক কিছুই হয়, মানে গল্প আড্ডা। আবার কবে আসবে ওদেরকে তোমাদের দেখাবো, দেখিয়েছি আমার বান্ধবী 3দের, দেখেছো তোমরা। তা সত্যি মানে আমার বন্ধু ভাগ্যটা এদিক থেকে ভালো, আমি দেখেছি আমার বন্ধু ভাগ্য সত্যিই ভীষণ ভালো। আমি যত বন্ধু পেয়েছি মানে কখনো বলতে পারবো না যে সে বন্ধু ভাগ্য আমার খারাপ। আমার বন্ধু ভাগ্য সত্যি ভীষণ ভালো। তা এইভাবে মানে বন্ধুদের নিয়ে এগিয়েছি। তারপরে যে বান্ধবীরা আবার শ্বশুরবাড়িতে বিয়ে হলো যখন, সেটা বাবার বাড়ির কাছেরই মেয়ে, মানে বাবার বাড়িতেই বান্ধবী ছিল, সেই ওরও যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হয়েছিল, বলেছি তোমাদের। তা ওর সঙ্গেও এই রকম ব্যাপার, ও ভীষণ মানে এখন ওখানে গেলে এরকম একই রকম সম্পর্ক তোমরা দেখেছো।
মানে যখন আমি হয়তো ঘরে বসে থাকতাম, কিছু হয়তো হতো, ওরা আসলো, এসে দেখলো আমি ঘরে বসে বসে কাঁদছি বা কিছু, ওরাই হাত ধরে টেনে বের করে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ঘুরিয়ে টুরিয়ে মনটাকে ভালো করে নিয়ে আবার চলে আসলো। এইরকমভাবে আমাদের কি কি রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে ডিম ভাজা, এক্ষুনি ডিমটা ভাজলাম, কারণ এবার স্নান টান সারবো, সেরে খাওয়া দাওয়া করবো। আর এখানে হচ্ছে পটল পোস্ত, রান্না করার সময় তোমাদের দেখিয়েছি। আর এখানে মাছ ভাজা, ওরা দুজন ডিম ভাজা খাবে না, তাই ওদের জন্য মাছ ভাজা হলো। আচ্ছা, আর আলু ভাজা, যেটা প্রতিদিন হয় আমাদের, এই আলু ভাজা। আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি হলো, কারণ পটল পোস্তটা যদি রাতে না খায় তখন মুশকিল হয়ে যাবে। আর এটা মুসুরির ডাল হলো, এটা হচ্ছে টমেটো না, এটা আম দিয়ে ডাল হলো। আমগুলো সেদ্ধ করার সময় একবারে ঘেটে গেছে, গোটা গোটা যেখানে থাকবে সেটা নাই, একটু আধটু আছে, একটু আধটু আছে। সর্ষে ফোড়ন দিয়ে টক ডাল, এই হলো। এই আজকের মতো রান্না হলো। আর অন্যান্য যা করার মোটামুটি হয়ে গেল। আর এখানে যেটা দেখছো বাসন গোছানো, এই যেখানে বাসনগুলো আছে এগুলো গোছাবো, এই বাসন গোছাবো, এই জায়গা গোছাবো। আর এখানে মাছ ভাজা হলো, তার তেল কলাই আছে, এইগুলো সমস্ত বিকেলে করব। তারপরের দিন তোমরা এটা কালকে হয়তো পাবে না, তারপরের দিনের ব্লগে পাবে, দেখতে থাকো। মোটামুটি সমস্ত গোছানো হয়ে গেছে, এবার স্নান, তারপরে পুজো, তারপর খাওয়া দাওয়া, এইভাবে দিন কাটতো আমাদের। সকাল থেকে কি কি করলাম, কি করে মানে যা যা করলাম সমস্ত কাজ সেরে, রান্না টান্না সেরে মোটামুটি কাজ সারা হলো। আর যেগুলো আমি মানে বললাম যে বাসন গোছানো বা গ্যাসের এই জায়গাগুলো, এগুলো আমি বিকেলেই করি, কারণ এত তাপে এত ইয়েতে এখন এই টাইমে পারি না। তাই এখন এই পর্যন্তই হলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর এরপর স্নান হবে, পুজো হবে, খাওয়া দাওয়া হবে, এই সমস্তগুলো হবে। এখন এখানে আমি ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে বেশ কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও সেই যতই কষ্ট হোক হাসি মুখে এসে তোমাদের সামনে দাঁড়াতে হবে, কষ্টটা প্রকাশ করলে চলবে না। আর কষ্ট সবসময় করলে সেটা মানে কিছু লাভ হবে না, কষ্টই থেকে যাবে। তা আমি দেখলাম যে যখন সকাল থেকে বসে থাকি তখন বসেই থাকি, অন্য কাজ আর কিছু হয় না, মনে হয় শরীর ঢ্যাস ঢ্যাস করছে, আর উঠতে পারবো না, আর বোধহয় কিছু করতে পারবো না, এরকম মনে হয়। ওই জন্য টক ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে আর পটল পোস্ত করেছি। পটল পোস্তটা আমার ভীষণ ভালো লাগে, তাই এই দুটো তিনটে দিয়ে একটুখানি খেতে পারি, খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তা আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যারা কাছে আছো, দূরে আছো, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবার কাছে অনুরোধ, আমার ব্লগগুলো একটু দেখো। আর আমার প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ। তোমাদের কাছে মানে কিভাবে অনুরোধ করবো বুঝতে পারছি না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, যেভাবে আছো সেভাবে পাশে থাকো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। যারা দেখছো দেখে চলে যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যত রকম ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে। এবার মানে ব্লগটা শেষ করব। সবাইকে সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, ভালো থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।